আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে জনতার প্রশ্ন অনুষ্ঠানে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফটামনি অঞ্চলের সুপরিচিত ব্যক্তি তথা সমাজসেবী হায়দার আলী ভাই। তো সর্বপ্রথম আমি আমার কলিগ আজমল হোসেন ভাইরে কইমু, তাই প্রথমে একটা গামছা দিয়ে বাইরে বরণ করার লাগিয়া, পরবর্তীতে আমরা বিস্তারিত আপনারা কইমু। শেষ পর্যন্ত অপেক্ষা করুক, দেখিয়ে দেখুয়া অনেক কিছু জানতে পারবা। সুপ্রিয় দর্শক, বরণের ফালা আপাতত শেষ হইল। এই মুহূর্তে আমরা সামনে আজকের প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করবা আমার সহপাঠী আজমল হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা কিছু কোয়েশ্চন করব যেগুলো হইল গিয়ে জনগণের কোয়েশ্চন, জনতার প্রশ্ন। তার আগে আমি আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাইমু যে আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দেওয়ার লাগে আমরা দর্শকের উদ্দেশ্যে, প্লিজ। আসসালামু আলাইকুম। আমার নাম হায়দার আলী, গ্রাম উত্তর দক্ষিণ সোলামনা। আমি বর্তমান অবস্থাতে ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা সংখ্যালঘু মোর্চার সম্পাদক হিসাবে আমি বর্তমানে কার্যক্রম চালাইয়া যাইয়ার তথা বাদবাকি অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি। তাই আজকে আমি আমাদের এই প্রোগ্রামে ওনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, তাই ওনাদের নিমন্ত্রণ রক্ষার্থে আমি আজকে এখানে জনতার প্রশ্নে অনুষ্ঠানে আজকে এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ ভাই আপনার পরিচয় দেওয়ার লাগে। আর আমি এখন বাইরের কাছ থেকে একটা জিনিস জানবো সামান্য, যে আমরা যে কোয়েশ্চন গুলা করবো এখন বর্তমানে আনসার দিতে আপনি প্রস্তুত আছেন নি? হ্যাঁ, সমাজের স্বার্থে এবং রাজনীতির পিরিয়ডে যখন আসি তখন যে প্রশ্নগুলো আপনারা আমার সামনে উপস্থাপন করবেন, আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ প্রশ্নের যা সঠিক উত্তর দেওয়ার জন্য আমি দিয়ে যাব এবং চেষ্টা করব যতটুকু পারি সঠিক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমার বাইরে। এখন আমি রিকোয়েস্ট করবো আমার সহপাঠী সালিমুল হক বাইরে, আপনি আপনার কোয়েশ্চন সেশন আরম্ভ করতে পারেন। সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠান দেখিয়া আমরা আমন্ত্রিত অতিথি জনাব হায়দার আলী ভাইরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করিয়ার, কারণ আমরা বাইরে দাওয়াত বা নিমন্ত্রণ দেওয়ার পরেও তাই সাদরে গ্রহণ করিয়া আজকের এই অনুষ্ঠান হয়ে উপস্থিত হয়েছেন। এর লাগি আমরা স্টুডিওর পক্ষ থেকে, আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া। তো পরবর্তীতে বাইরে আমি প্রশ্ন করতে আরম্ভ করে দিয়ার। আজকের প্রথম প্রশ্ন আপনার নিকট হইল গিয়া, আপনি বিজেপিতে যোগদান করেছেন আপনার ব্যক্তিগত স্বার্থ রক্ষার স্বার্থে, এটা কি সঠিক? যাই হোক, আমি সর্বপ্রথমে আপনাদের এই দুইজন, আমার ছোট ভাই আজমল এবং সারিমল, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আজকে আমি এক নগণ্য ব্যক্তিকে আপনারা আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন আর আমিও উপস্থিত হয়েছি। আপনি প্রশ্ন করেছেন যে আমাকে যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি নিজের স্বার্থের জন্য। এটা নয়, ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছি। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে বিভিন্ন দল নিয়ে আমি পর্যালোচনা করেছি এবং দেখেছি যে কোন দলে গেলে সমাজের স্বার্থে কাজ করা যাবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের পিছ থেকে পিছিয়ে পড়া অসহায় গরিব দুঃখী মানুষ, যাদের হয়ে কাজ করার দরকার ছিল এতদিন থেকে, কিন্তু আজ দিন পর্যন্ত ওনারা ওনাদের প্রাপ্য জিনিস পাননি। তাই আমি চিন্তা করেছি যে এই মানুষগুলোর সাথে যদি কাজ করতে হয় তবে ভারতীয় জনতা পার্টি ছাড়া এত ভালোভাবে কোনো দলে কাজ করা যাবে না। তাই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, যাতে এই পিছপড়া মানুষগুলাকে, এই পিছপড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য হয়। তাই আমি সমাজের স্বার্থে এবং জনসাধারণের স্বার্থে, এলাকার স্বার্থে, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি
এটা কোনো আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আর আমি ভারতীয় জনতা পার্টি থেকে আজ দিন পর্যন্ত আমি কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারই করিনি। 2018 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয়, তখন এই ভারতীয় জনতা পার্টি থেকে আমার পরিবারকে, আমার ফ্যামিলিকে ভারতীয় জনতা পার্টি থেকে ওয়ার্ড সদস্য হিসাবে ওনাকে টিকিট প্রদান করা হয়েছিল। তাই আমাদের ওয়ার্ডের লোকগণ ওনাকে বিপুল ভোটে এখানে জয়যুক্ত করেছেন এবং 5 বছর আমরা যতটুকু পারি নিষ্ঠার সঙ্গে আমরা মানুষের সেবা করে গেছি এবং যতটুকু আমাদের করার ছিল তাই আমরা জনগণের স্বার্থে আমরা করেছি। তাই এটা কোনো নিজের স্বার্থের জন্য নয়। যে কোনো পার্টিতে মানুষ যোগদান করে, বেশিরভাগ মানুষ সমাজের কাজ করার জন্য পার্টিতে যোগদান করে আর সেটাই আমি করেছি। যোগদান করে আমি চেষ্টা করেছি যাতে গরিব অসহায় মানুষের কাজটি করতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনার উত্তর থেকে আমরা আরো একটি প্রশ্ন পেলাম যে যেহেতু আপনি বলছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সমাজের স্বার্থে, সমাজ উন্নয়নের স্বার্থে, তো আপনি কতটুকু সমাজের উন্নয়ন করতে পেরেছেন বলে মনে করেন? হ্যাঁ, দেখতে পারেন আজকে বিশেষ করে আমি যে জায়গা থেকে বিলং করে এই আমাদের খটামনি অঞ্চলের পশ্চিম পাড়, বর্তমানে আগেতে ছিল জেরজেরি জিপি, এখন বর্তমান খাগড়াবাজার গাঁও পঞ্চায়েত হয়েছে। আর এই খাগড়াবাজার গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড 2016 সালের আগে, 2018 ইংরেজির আগে, আর 2016 সালে বিজেপি সরকার এসেছে আসামে, তাই আমি 2016 সাল থেকে বলতে পারি। কারণ 2016 সালে আমাদের মাননীয় বর্তমান মন্ত্রী তথা কৃষ্ণেন্দু পাল মহাশয় বিধায়ক হওয়ার পরে যখন এই অঞ্চলে আমাদের বিশেষ করে এই সোলামনা অঞ্চলে কোনো রাস্তাঘাট ছিল না, পানীয় জলের ভালো ব্যবস্থা ছিল না, কারেন্ট বিদ্যুতিক লাইন ছিল না, এত অসহায়, এত বেঅবস্থা ছিল। তাই আমরা যখন 2016 সাল থেকে 2024-25 পর্যন্ত বা এখন অবধি পর্যন্ত যা উন্নয়ন হয়েছে, আমরা নিজের সবাই মিলে বিধায়ক সম্মতি ওনার থেকে সাহায্য নিয়ে এবং আমার পরিবার এখানের প্রতিনিধি ছিলেন, আমরা এই গ্রামটাকে বিশেষভাবে সোলামনাকে উন্নয়নের দিক দাঁড়াতে নিয়ে এগিয়ে গেছি। কারণ এই আমার পরিবার যখন ওয়ার্ড সদস্য নির্বাচিত হন 2018 ইংরেজিতে, নির্বাচিত হওয়ার পরে আমি যখন একটি হিসাব বের করেছিলাম যে আমাদের গ্রামে কতটি পরিবার এখনো পর্যন্ত যাদের ঘরে বিদ্যুতিক আলো নেই, তখন দেখে আমি অবাক হয়ে গেছি। তখন অন্তত 250 থেকে 300 পরিবার এরকম ছিল যাদের ঘরে বিদ্যুতিক আলো ছিল না। আমি 5 বছর ওয়ার্ড মেম্বারের এই কার্যকালে একটি গড় সোলামনাতে বাকি নেই যাতে বিদ্যুতের আলো পৌঁছেনি। সবাইকে বিদ্যুতের আলো ফ্রিতে আমরা পৌঁছে দিয়েছি। অনেক জায়গাতে কালভার্ট ছিল না, ব্রিজ ছিল না, রাস্তাঘাটের অনেক সমস্যা ছিল। যতটুকু পারি 5 বছরে আমরা চেষ্টা করেছি, যাতে এটা তো সব 5 বছরে সম্ভব নয় সমাধান করা, যতটুকু পারি আমরা এগিয়ে নিয়ে গেছি এবং আগামী দিনে আরো উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আরো একটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বিজেপিতে যোগদান করার আগে বা 2018 সালের আগে আপনি কোন দল করতেন? আমি কোনো দলে ছিলাম না। আমি ভারতীয় জনতা পার্টিতে সর্বপ্রথমই আমি জয়েন করেছি। সূচনা হয়েছিল ভারতীয় জনতা পার্টি থেকে আমার রাজনৈতিক জীবন সূচনা হয়েছে। এর আগে আমি পার্সোনাল লাইফে বাইরে ছিলাম, এই আসামের বাইরে বিভিন্ন রাজ্যতে ছিলাম কর্মসূত্রে। তখন আমি যখন 2015 সালে বাড়িতে আসি, 2015 সালে প্রথম আমার বাড়িতে আসা, এখানে পার্মানেন্ট যখন আমি থাকি, 2015 সালে আসার পরে আমি অনেক চিন্তা করেছি যাতে কোন দলে, যদিও রাজনীতিতে আসি, কোন দলে গেলে আমার ভালো হবে। তাই আমি চিন্তা ভাবনা করে সব দলকে নিয়ে বিবেচনা করে এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করব। তাই আমি আমার মন পছন্দের মতো দল, ভারতীয় জনতা পার্টি যে দলে আদর্শ আছে, যে দলে সবার সম্মান আছে, তাই আমি চিন্তা ভাবনা করে
ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। আচ্ছা, আপনার কাছ থেকে আরো একটি জিনিস জানতে চাই যে আপনি যেহেতু আগে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না বা রাজনৈতিকবিদ আপনি ছিলেন না, তো হঠাৎ করে কেন রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ আপনার জাগলো? দেখুন, সমাজের কাজ করতে হলে সব জায়গাতেই করা যায়। রাজনীতির প্ল্যাটফর্ম ছাড়াও সমাজের বিভিন্ন এনজিওর সাথে জড়িত হয়ে কাজ করা যায়, বিভিন্ন সোসাইটি বানিয়ে কাজ করা যায়, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজের সাথে কাজ করা যায়। কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে যদি আপনার কাছে যদি কোনো পঞ্চায়েত লেভেলে কোনো না কোনো যদি পাওয়ার থাকে, কোনো পদবি থাকে, তে কাজ করতে একটু সুবিধা হয়। তার জন্য এই আমার এখানে আসা এবং প্রথমে ওয়ার্ড মেম্বার থেকে খেলা, এরপরে নেক্সট এই পিরিয়ডে আমি খেলিনি। তাই যদি আপনার হাতে এই ধরনের কোনো পদবি থাকে সরকারি লেভেলেতে, সমাজের কাজগুলা করতে একটু সুবিধা হয়, সহযোগিতা পাওয়া যায়। তাই এই চিন্তাধারা নিয়ে আমি এসেছিলাম। ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলির আনসার সুন্দর করে দেওয়ার জন্য। তো নেক্সট প্রশ্ন আপনার কাছে, আমরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের নির্বাচনে নির্বাচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মিয়া মুসলমানদের ব্যাপারে এমন এমন কথা বলছেন যার দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখুন, সেটা মিয়া অসমিয়া এইগুলা সরকারের থেকে আমরা কিছু দূরের থেকে দেখি। কারণ দেখুন, আসামে সর্বপ্রথমে এই যেগুলা মিয়া অসমিয়া এগুলা সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে। আর এখন অবধি যদিও মুখ্যমন্ত্রী উনি বলছেন মিয়া 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 বাংলাদেশি, এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বাংলাদেশিও আছেন, নাই না। আমি বলতে পারবো, আমরা কয়েকদিন পরে পরে দেখি বিভিন্ন বর্ডার দিয়ে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। এই মানুষগুলা কোথা থেকে এসেছিল? এই মানুষগুলা তো আসামে, বাংলাদেশ থেকে এসে আসামে বসবাস করেছিল, এরপরে এখান থেকে এগুলাকে পুশব্যাক করে দেওয়া হয়েছে। তাই বিভিন্ন এগুলা পলিটিক্সের এজেন্ডা হতে পারে। তাই অ্যাকচুয়ালি যদিও মুখ্যমন্ত্রী বলছেন, উনি ওনার প্ল্যাটফর্ম থেকে বলছেন, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলছি, আমরা দেখছি, আমরা যতটুকু পারি এটাকে এই নির্বাচন আস্তে আস্তে আমার মতে হয় সবকিছু সমাধান হয়ে যাবে। যা চলছে এখন বর্তমান অবস্থায় এগুলা সামনের দিকে থাকবে না, পরিস্থিতি স্বাভাবিক হবে। তাই আমি এই বিষয় নিয়ে আর বেশি মন্তব্য করতে চাচ্ছি না, কারণ সামনে নির্বাচন আছে। নির্বাচনের সময় আমরা অনেক কিছু বলবো, মানুষের সামনে যাব, যেগুলো আমাদের এত অঞ্চলের মানুষ, সরল সিধা মানুষ, সুন্দর পরিস্থিতিতে আছেন, ওনারা সব দেখছেন। এগুলা নির্বাচন আসলে, সামনে নির্বাচন আছে, তাই নির্বাচনের প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু বলবো, আপনারা শুনতে পারবেন, এটাই বলছি। ধন্যবাদ আপনাকে। তো নেক্সট প্রশ্ন, আপনি একজন মুসলিম হয়ে ও ইসলাম বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি সরকারের পক্ষে থাকার কারণ কি? শুনুন, এইটা ভারতীয় জনতা পার্টি কোনো ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী দল নয়। কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল বলা হয়, বা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল নয়। ভারতীয় জনতা পার্টি থেকে যখন আমিনুল ইসলামকে টিকিট দেওয়া হয়, ভারতীয় জনতা পার্টি থেকে যখন আপার আসামে অনেক মুসলিম ক্যান্ডিডেটকে টিকিট দেওয়া হয়, তখন আমরা মুসলমানরা ভোট দেইনি। কারণ আমরা মুসলমানরা ভারতীয় জনতা পার্টিকে আমরাই বলি সাম্প্রদায়িক দল। তাই সাম্প্রদায়িক দল হচ্ছে কংগ্রেস। কারণ আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো কেন সাম্প্রদায়িক দল কংগ্রেস। আজকে আসামে বিজেপি সরকার আসার পর থেকে এখান পর্যন্ত
আসামের মধ্যে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি হিন্দু মুসলিম। কংগ্রেস সরকার থাকাকালীন অবস্থায় আসামে কত না সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, নেলি হত্যা হয়েছে, বড়লেন দাঙ্গা হয়েছে, বিভিন্ন জায়গাতে যতগুলা দাঙ্গা হয়েছে, রক্তে লাল ছিল আসাম। যতটি জায়গাতে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সব দাঙ্গা কংগ্রেস সরকারের সময় হয়েছে। 2016 ইংরেজি থেকে আজ পর্যন্ত 2026 ইংরেজি, আপনি বলুন তো আসামের কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? এক জায়গাতে বলতে পারবেন না যে এই বিজেপি সরকার থাকাকালীন অবস্থায় সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের এত বড় দাঙ্গা হয়েছে। দেখুন, ছোট্ট একটি পরিবারে আপনার যদি ছেলেমেয়ে 4-5 জন থাকে, ওদের মধ্যেও দাঙ্গা হয়। এত বড় একটি আসাম, এত বড় একটি আসাম রাজ্যে ছোট ছোট এক দুটি হবে, এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলা যায় না। আজকে আপনাদের সবার জানা আছে এই বিটিএডিতে কি অবস্থা হয়েছিল, নেলিতে কি অবস্থা হয়েছিল, আরো আসামের বিভিন্ন জায়গায় এত বড় বড় দাঙ্গা হয়েছিল। সম্পূর্ণ দাঙ্গা এই কংগ্রেসের দিনে হয়েছিল, বিজেপির দিনে হয়নি। বিজেপি দেখুন, যদি বিজেপি সাম্প্রদায়িক দল থাকতো, আজকে যেগুলা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্কিম আছে, রাজ্য সরকার থেকে যেগুলা এই স্কিম দেওয়া হয়, এইগুলা সম্পূর্ণ তো হিন্দুদের যেভাবে দেওয়া হয় মুসলমানদেরকে সেম ভাবে দেওয়া হয়। আজকে আমরা এত এত অরুণোদয়, আমার মতো আরো আমাদের সংখ্যালঘু এলাকাতে, আমাদের মাইনরিটি এলাকাতে আরো বিভিন্ন আমাদের সংখ্যালঘু কর্মকর্তারা রয়েছেন, ওনারা সবাই যেই অরুণোদয় স্কিমগুলা, যেই সরকারের স্কিমগুলা সুন্দরভাবে বন্টন করেছেন এবং প্রত্যেকজন সমাজের পিছপড়া থেকে গরিব অসহায় মানুষকে এই স্কিমগুলা দিয়েছেন। আজকে আমাদের উদ্দেশ্য এটাই, আমরা ভারতীয় জনতা পার্টি থেকে প্রতিনিধি করি এই কারণে। আজকে যদি আমাদের মতো মানুষ, আমাদের মতো কর্মকর্তারা আমরা যদি ভারতীয় জনতা পার্টির পাশে থাকতাম না, আমরা যদি দূর থেকে এই দলকে সাম্প্রদায়িক দল বলে দূরে সরে যেতাম, তে আপনারা চিন্তা করুন, আজকের দিনে যদি সরকারের পাশে যদি আমরা একজনও প্রতিনিধি থাকতাম না, তো এই অসহায় মানুষগুলোর কি অবস্থা হতো? এই সমাজের পিছপড়া যে মানুষ, যেগুলা আজকে যে মানুষগুলা অরুণোদয় পাচ্ছে, বৃদ্ধ ভাতা, বিকলাঙ্গ ভাতা, এই ইন্দিরা মেরি ভাতা, বিভিন্ন যে ভাতা যেগুলা, বিভিন্ন যে স্কিম যেগুলা, পার্সোনালি বেনিফিটেড স্কিম, এসএসজি মহিলাদের 10,000 টাকা, এই যে স্কিম যেগুলা মানুষ পাচ্ছে, আমরা যদি দূরে সরে থাকতাম, তে আজকের দিনে এই মানুষদেরকে কে বা কারা সাহায্য করতো? আমরাও যদি বলতাম না ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক দল, আমরা যাবো না এখানে, আমরা যদি সরে থাকতাম, তে আজকে সাধারণ মানুষগুলোকে যে হেল্প করার মতো একজন মানুষ থাকতো না। আজকে এগুলা সব সরকারের স্কিম থেকে, বেনিফিট থেকে আজকে এই মানুষগুলা ডিপ্রাইভ হতো। এর কারণে আমরা আজকে সরকারের পাশে থাকার কারণে আজকে সংখ্যালঘু এলাকাতে প্রত্যেক আমাদের যে গরিব অসহায় মা বোনরা অরুণোদয় পাচ্ছেন, রাস্তাঘাট হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা। আমরা যে জায়গাতে আজকে আমি বসে বসে কথা বলছি, আমি এই জায়গার কথা বলতে পারবো যে এই জায়গাতে বিগত 70 বছরে এই গ্রামে পানীয় জলের ব্যবস্থা ছিল না, একটি ওয়াটার সাপ্লাই ছিল না। আজকের দিনে আমাদের বিধায়ক, ওনার প্রচেষ্টায় আজকে এই গ্রামে ওয়াটার সাপ্লাই হয়েছে, এই অত্র অঞ্চলের মানুষ আজকে জল পাচ্ছেন, বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন। তাই এই জায়গার যদি 2-1 জন আমার ভাইয়েরা যদি আজকে বিধায়কের পাশে থাকতেন না, ভারতীয় জনতা পার্টির পাশে থাকতেন না, তাহলে এখানে পানীয় জলের ওয়াটার সাপ্লাই হওয়ার কথা ছিল না। মন্ডল বাবু আজকে এত বছর কন্টিনিউ এমএলএ ছিলেন, অত্র অঞ্চল থেকে ওনাকে বাস্ক ভরে ভরে ভোট দিয়েছিলেন। আমাদের বাপদাদারা বলতেন আমাদের বাপদাদার দল কংগ্রেস, তাই ওনারা সবাই ভোট দিয়েছিলেন, বাস্ক ভরে ভোট দিয়েছিলেন। আমাদের সেন্টারকে তো লক্ষ্মী সেন্টার বলা হতো। আজকের দিনে দেখা যায় যে আমরা যে এত বেশি ভোট দিতে পারছি না, এরপরেও যে হারে আমরা ভোট দিচ্ছি সে হার থেকে বেশি আমরা উন্নয়ন পাচ্ছি। তাই আমরা সাম্প্রদায়িক দল বলে আমরা যত পিছিয়ে যাব, আমাদের এত আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব। আর ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল নয়, আমরা ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে এবং ভিতরে গিয়েছি, আমরা দেখেছি ওনাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। এবং আমরা আমাদের মনোভাব বদলাতে হবে। আমরা আমাদেরকে বয় দেখিয়ে 70 বছর, বিগত দিনে 70 বছর কংগ্রেস আমাদেরকে বয় দেখিয়ে যে ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে তাড়িয়ে রেখেছে, সরিয়ে রেখেছে। এখন আমরা ভারতীয় জনতা পার্টির পাশে গিয়ে আমরা দেখলাম
ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল নয়, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে কাজ করে, তাই আমরা এই দলে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো আপনি আপনার উত্তর বা বক্তব্যের মাধ্যমে বিজেপি সরকারকে সাম্প্রদায়িক সরকার নয় এটি প্রমাণ করতে চাইলেন বা প্রমাণ করেছেন। তো আমি মধ্য দিয়ে একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমানে আমরা ইলেকশন দেখি যদি, তাহলে গোটা আসামের মধ্যে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদেরকে টার্গেট করে উচ্ছেদ করা হচ্ছে বা নোটিশ দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বা আরো অন্যান্য বিষয় যেমন দেখি আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে উচ্ছেদ করা হয়, তো সেটা কি সাম্প্রদায়িক নয়? না, আমি সেটার আপনার সামনে আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেন যে আমি এত সময় অপেক্ষা করেছিলাম, আপনি কেন আমাকে এই প্রশ্নটি করছেন না কেন? এই প্রশ্নটি আমাকে করা উপযুক্ত দরকার ছিল, কেন এই কথাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাবে এবং আপনাদের চ্যানেলে যে আমাদের ভিউয়ার্স যারা আপনাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলা দেখবেন, সবাই আমার কথাগুলো শোনা অত্যন্ত জরুরি। আপনি যে প্রশ্ন করেছেন সেটা আমি সুন্দরভাবে উত্তর দিচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে ইলেকশন হচ্ছে, এটা তো ঠিক আছে। আপনি এটা বলছেন ভারতীয় জনতা পার্টি আসার পরে ইলেকশন হচ্ছে, এতদিন ইলেকশন কেন হলো না? আমি আপনাকে আমার উত্তরের মাধ্যমে আমি আপনাকে একটি প্রশ্ন করব যে 70 বছর কংগ্রেস সরকার এই রাজত্বে ছিল, এই মানুষগুলাকে কেন জমির পাট্টা দেয়নি? তাই দেয়নি, কারণ ছিল, কারণ দেয়নি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি মনে মনে সেটা রাখবেন। কারণ দেখুন, বা আসামের অনেক প্রভাবশালী মন্ত্রী ছিলেন, রকিবুল হোসেন মন্ত্রী ছিলেন, আমাদের সিদ্দিক আহমেদ মহাশয়, আরো অনেক মন্ত্রী ছিলেন আসাম থেকে। আসামে যখন সরকার চলেছিল কংগ্রেসের, অনেক প্রভাবশালী নেতারা মন্ত্রী ছিলেন সেই সরকারে। আজকে আমাদের বরাকবেলিতে যারা আমাদের মুসলমান মন্ত্রী ছিলেন, আপনি খবর নিয়ে দেখেন ওনাদের নিচে কত বিঘা, হাজার হাজার বিঘা ওনাদের নিজের জমি ওনারা অ্যালটমেন্ট করে রেখেছেন। রাবার বাগান আছে ওনাদের নামে, অনেক বেহাল সম্পত্তি ওনারা কবজা করে রেখেছেন। যখন সরকার থেকে অর্ডার ছিল জমির পাট্টা দেওয়ার জন্য, এক গরিব মানুষকে ওনারা পাট্টা দেননি। ওনাদের নিজের নামে ওনারা পাট্টা করেছেন, ওনার ভাইয়ের নামে, বোনের নামে, কাকাতো ভাইয়ের নামে, পিসিত্ব বোনের নামে, সবার নামে ওনারা পাট্টা করে রেখেছেন এবং একজনও গরিব মানুষকে ওনারা জমির পাট্টা দেননি। তাই আজ বিজেপি সরকার এইসব মানুষকে উচ্ছেদ করছে। কারণ দেখুন, আপনি যদি সরকারের অবৈধ জমিতে থাকেন, আমার ঘর একবার ইলেকশন হয়েছে, আপনাদের অত্র অঞ্চলের সবার জানা, কারণ আমি নিজে অবৈধ জমিতে ছিলাম। আমরা যে জায়গাতে ছিলাম সেটা অ্যাকচুয়ালি খাস জমিন ছিল, তাই আমরা সেই জমিটা এখন ছেড়ে দিয়েছি। যদি আপনারা খাস জমিতে বসবাস করেন, যদি জমির কোনো সরকারি অনুমোদন না থাকে, যদি এটার কোনো পাট্টা না থাকে, অ্যালটমেন্ট না থাকে, আপনি যদি বসবাস করেন, তা আপনাকে সরকার আজ নয় কাল নয় পরশু আপনাকে সরকার একদিন উচ্ছেদ করবে। সরকারের যখনই জায়গার প্রয়োজন হবে তখন মানুষকে উচ্ছেদ করবে। কারণ আমি একটা কথা বলতে চাই যে এই সব মানুষকে বিগত দিনে যদি আপার আসামে চর চাপড়িতে এবং আমাদের বরাকবেলি, যেমন এই এলাকা বা অন্য জায়গাতে যেগুলা ইলেকশন হচ্ছে, এই মানুষগুলা যদি বিগত দিনে জমির পাট্টা পেত, তাই আজকের দিনে এইসব ইলেকশন হতো না। কারণ এখন তো সরকারের জমির যেখানে প্রয়োজন আছে সেখানে ইলেকশন হবে। এবং আমি এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী করব কংগ্রেসকে, এটার জন্য বিজেপি সরকার দায়ী নয়। কারণ বিজেপি সরকার আসার পরে থেকে আসামে বিভিন্ন ফ্যাক্টরি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনি সিঙ্গাপুর যাচ্ছেন, আসামে অ্যাডভান্টেজ আসাম 2 ছিল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। বিদেশ থেকে যারা কোম্পানি আসছে ওনারা এখানে ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করতে হলে অনেক জায়গার প্রয়োজন আছে। আজকে এইসব জায়গা এখানে যদি ফ্যাক্টরি হয়, আমার ভাই আপনার ভাই মুম্বাই বেঙ্গালুর বিদেশ যেতে হবে না, আসামের মধ্যে কাজ পাবে। তাই ওনারা এই যে জায়গার সরকার জায়গায় কোম্পানিগুলাকে দিতে হবে। তাই সরকারের যখনই প্রয়োজন হয় ইলেকশন হবে। আর সরকার পাট্টাও দিচ্ছে বিভিন্ন জায়গাতে, ওনারা আবেদন করলে পাট্টা পাবেন। যাদের জায়গা নেই ওনারা ওনাদের সমষ্টির যিনি বিধায়ক আছেন, উনি ল্যান্ড ডেভেলপমেন্ট যে কমিটি তাকে ডিসি অফিসে উনি সদস্য থাকেন, ওনার কাছে যদি ওনারা আমাদের জমিন নেই বলে ডিসি অফিসে অ্যাপ্লাই করেন, বিধায়ক মহোদয়কে আবেদন দেন, তো সরকার ওনাদেরকে জমিন দেবে। যাদের জমিন নেই ওনারা
এই বসবাস করবেন, কারণ সরকারের খাস জমিতে বসবাস করা ঠিক নয়। আজ নয় কাল সরকার একদিন না একদিন ইভেকশন করবে। ফরেস্টে যে ইভেকশন যেগুলা হচ্ছে, আমি সেটা ক্লিয়ার করে দিতে চাই। ফরেস্টে যে ইভেকশন যেগুলা হচ্ছে সেগুলা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, যেটা যে ওয়ার্ল্ড থেকে যেগুলা ফরেস্টের লগে ডাইরেক্ট ওগুলা লিঙ্ক থাকে, তারা ওনারা স্যাটেলাইট সিস্টেমে দেখে যে কোন কোন জায়গাতে এনক্রোচ হয়েছে, স্যাটেলাইট ম্যাপ থেকে এগুলা বোঝা যায় যে এই জায়গাতে আমাদের আজ থেকে 50 বছর আগের গাছ ছিল, এখন দেখা যায় এই জায়গাতে বিল্ডিং আছে, তো নিশ্চয়ই এই জায়গাতে গাছ কাটা হয়েছে। তাই ওনারা এই ধরনের ম্যাপ দেখে দেখে চিহ্নিত করে ইভেকশন করবে, আবার পুনরায় গাছ লাগবে। আপনারা দেখেছেন করোনা পিরিয়ডে কি অবস্থা ছিল। করোনা পিরিয়ডে অক্সিজেনের জন্য অনেক মানুষ মারা গেছে, অক্সিজেনের জন্য হাহাকার ছিল দুনিয়াতে, কারণ যে জায়গাতে গাছপালা ছিল সেই জায়গাতে অক্সিজেনের অনেক অভাব কম ছিল, যে জায়গাতে গাছ নেই তখন এই জায়গাতে অক্সিজেনের অভাব বহুত বেশি ছিল। তাই যত বেশি গাছ বাঁচলে মানুষ বাঁচবে, আমাদের পরিবেশ বাঁচাতে হবে। আমাদের হয়তো আজকে 10 বিঘা আছে, কালকে 2 বিঘার মধ্যে থাকবো, কিন্তু গাছ থাকলে না আমরা জীবিত থাকবো। প্রথমে গাছ থাকতে হবে, এরপরে মানুষ বাঁচবে। তাই ফরেস্টে যে বাজার আছেন, আমি মনে করি ফরেস্টের খাস জমিগুলা ছেড়ে দেওয়াই ভালো, কারণ আজ নয় কাল, আজকে এই সরকার ছেড়ে দিল, কালকে আরেক সরকার আসলে আপনাকে উচ্ছেদ করবে। তাই এগুলা সরকারের দোষ না, এগুলো আমাদের দোষ। আমরা জায়গা চিনে বসতে লাগবে, নাই তো জমির পাট্টা করে অ্যালটমেন্ট নিয়ে বসতে লাগবে। আর বিগত দিনে সরকার, কংগ্রেস সরকার পাট্টা দিনে এটা বড় ভুল করে গেছে। তাই আজকের দিনে যদি পাট্টা দিয়ে যেত, তে আজকের দিনে এত মানুষ ইলেকশনের আওতায় আসতো না, এটাই আমি বলছি। তো দুঃখিত, ভাইয়ের কথা থেকে আমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পাইনি। আমি প্রশ্ন করেছিলাম শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদেরকে টার্গেট করে করে উচ্ছেদ করা হচ্ছে, তো সেটার উত্তর কিন্তু আমি পাইনি। আর আরো একটি প্রশ্ন আপনি মধ্য থেকে আমাকে করেছেন। সর্বপ্রথম এটার আনসার দিতে গিয়ে আমি বলবো, আমরা এখানে যাদেরকেই আনি একটি দলের হয়ে ওনারা আসেন, কিন্তু আমরা কোনো দলের নয়, আমরা নিরপেক্ষ হিসাবে এখানে প্রশ্নগুলা করি, যা জনতার প্রশ্ন থাকে। তারপরও আমি ভাইয়ের প্রশ্নের আনসারটি এভাবেই দিতে পারি, যেহেতু কংগ্রেস সরকার পাট্টা দেয়নি, তো বিজেপি সরকার আসলো, এসে যদি দিয়ে দিত তাহলে তো হয়ে যেত। দেখুন, বিজেপি সরকার আসার পর থেকে মিশন বসুন্ধরা 1, বসুন্ধরা 2, বসুন্ধরা 3 তে অ্যাপ্লাই চলছে। হ্যাঁ, আমার জানা মতে যেগুলা বসুন্ধরা 1, বসুন্ধরা 2, 3 তে অ্যাপ্লাই করছেন, কিছু মানুষ, অনেক মানুষরা পাচ্ছেন, অনেক অন্যান্য জায়গাতে দেখা যাচ্ছে এই ইয়েগুলা প্রপারলি যারা এই দাগ নম্বর সহকারে যারা অ্যাপ্লাই করতে পারছেন না অনলাইনে, অনেক মানুষের অ্যাপ্লাই এর কারণে এই সিস্টেম থেকে ওনারা আউট হচ্ছেন। অনেক মানুষ, যে আমি কিছুদিন আগে দেখেছি একটি লিস্ট বের হয়েছে, অনেক মুসলমান মানুষের নাম আছে সেটাতে। আর ইলেকশন সংখ্যা লঘু, সংখ্যা গড়ো এইরকম দেখে হয় না। ইলেকশন যদি দেখুন, ফরেস্ট একটা, আমরা এই এলাকাতে, আপনি যখন এই এলাকা থেকে বিলং করেন, আমিও করি, আমরা তো দেখি যে এই ট্রাইবাল এলাকাতে কেন না কেন ওনাদের ফরেস্ট অ্যাক্ট রাইট আছে। 2006 একটি অ্যাক্ট ছিল, ফরেস্ট রাইট অ্যাক্ট, ওনারা এই ফরেস্ট রাইট অ্যাক্টে আছেন, তাই ট্রাইবালদেরকে ইলেকশন হবে না। আর অন্যান্য কমিউনিটির মানুষ, আমরা যেরকম ফরেস্টের জমি জঙ্গলের ভিতরে আবাদ ভাবে দখল করেছি, অন্যান্য কমিউনিটির মানুষ কম গিয়েছেন। আপনি দেখবেন, আমি সত্যি কথাগুলো বললে তো আমার এখানে অনেক ফেসবুকে এসে গালি দিবেন, বলবেন ও তো ওনার দলের হয়েও মুসলমান এন্ট্রি বলছে, এই বলছে সেই বলছে। আমি এন্ট্রি বলছি না, আপনার বিবেক থেকে এই কথাগুলা চিন্তা করবেন, যাতে আমরা কোথায় আছি, অন্য কমিউনিটির মানুষগুলা কোথায় আছেন, আর আমরা কোথায় আছি। আজকে আমাদের 5 বিঘা জমিতে হয় না, আমরা জঙ্গল কেটে পাড়ে গিয়ে আমাদের বড় ফিশারি লাগে, বড় টিলাতে সুপারি বাগান লাগে, আমাদের বেশি বেশি জমিন লাগে, তাই আমরা অবাধভাবে দখল করেছি। এইগুলা সরকারের নজরে পড়েছে, মানুষের নজরে পড়েছে। তাই এইগুলা জঙ্গল কাটা থেকে সবাই বিরত থাকার জন্য আমি অনুরোধ করব। ইলেকশন হবে, ইলেকশন সরকারের এটা কন্টিনিউয়াস প্রসেস, সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, এটা আমরা কেউ রক্ষা করতে পারবো না। তাই এটাই আমি বলছি। বাদবাকি যখন আমরা দেখি নির্বাচন হয়, তার পূর্ব মুহূর্তে বোঝা যায় যে, বা কিছু মানুষের মনোটাও যে নির্বাচনের পূর্বে ইলেকশনটা হলো, যেমন বর্তমানে সামনে ইলেকশন আছে, ওই নির্বাচনের উদ্দেশ্য নিয়ে কিছু মানুষের মনোটা যে নির্বাচনের উদ্দেশ্য নিয়ে আমরা মাননীয় বিধায়ক মহোদয়ে বর্তমানে যে ইলেকশন, বা আমরা মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যে ইলেকশনটা আমরা অঞ্চল চালাইতরা, তা মানুষের প্রশ্ন ওটা যে ও সামনে ইলেকশন মানুষের ভোট দিতে হরিয়া
ডরাইয়া ভোট দিতা ও বিষয় নিয়ে ও কারণে ইলেকশন হইতরা এই বিষয়ে আপনি কিতা কইতে চাইবা? এগুলা আমি কই কিছু কিছু মানুষের একটি মনোভাব থাকতে পারে যে হয়তো ইলেকশন সামনে, এর কারণে নোটিশ দেওয়া হয়েছে ভোট পাওয়ার লাগে, এই ধরনের কোনো কথা নয়। এই ধরনের কোনো মনোভাব নেই। বিধায়কের সঙ্গে আমি অনেকবার যোগাযোগ করেছি এই বিষয়ে। উনি আমাকে স্পষ্টভাবে বলেছেন যে এগুলা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটি অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী ওনারা দেখুন যে নোটিশ যেগুলা দেওয়া হয়েছে, নোটিশের মধ্যে লেখা আছে 2টি পিআইএল নম্বর। এই পিআইএল গুলা হচ্ছে 2022 ইংরেজিতে, সম্ভবত 2022 ইংরেজি, 23 ইংরেজিতে কোন জায়গাতে কেসটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট জিতেছে। যারা কেস করেছে ওরা হেরেছেন, সম্ভব, হ্যাঁ এরা হেরেছেন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট কেসগুলা জিতেছে। তাই জিতার পরে এই হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে এতে এত পিআইএল নম্বরে এই ইলেকশন করা। আজকে হাইকোর্ট থেকে যদি একটি অর্ডার দেওয়া হয়, এই অর্ডারটা অল আসামে লাগু হয়। সুপ্রিম কোর্ট থেকে যদি একটি অর্ডার বাইর হয়, তো এই অর্ডারটা পুরো ভারতবর্ষে লাগু হয়। আর আসাম হাইকোর্ট যেহেতু বলেছে ইলেকশনের কথা, তাই ইতিমধ্যে এর কারণেই এইগুলা স্টেপ নেওয়া হয়েছে। এখানে নয়, এটা তো গোটা আসামে চলছে। ইলেকশন নাই, দেখুন ইলেকশনের আগে অনেক আগে ইলেকশন হয়েছে। আমার ছিল 2023 ইংরেজিতে হয়েছে ইলেকশন, 2024-এ হচ্ছে, 25-এ হচ্ছে, এরপরে এর আগে হয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস, যে ভোটের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আমার যতটুকু, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখছি আমি যতটুকু, যে ভোটের সঙ্গে ইলেকশনের কোনো লিঙ্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি এটা বলতে পারবো আপনার সামনে গ্যারান্টি সহকারে। আমরা জানি যে সম্ভবত 2015 অথবা 16 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, তো এরপর থেকে নিয়ে আমরা দেখতাম পারছি যে আমরা আসাম 2 জন মুখ্যমন্ত্রীর মানে শাসন চলছে। তো 2 জন মুখ্যমন্ত্রীর শাসন থেকে আপনার কার শাসন বা কার পরিচালনাটা সুন্দর বলিয়া মনে হয় আপনার? দেখুন, পরিচালনা গুলা দুজন আমাদের দলের মুখ্যমন্ত্রী, ওনাদেরকে আমরা বলতে গেলে আমরা বলবো দুজনের কাজ ঠিক আছে। কারণ সানোয়াল সাহেব উনি আসামে যখন সর্বপ্রথম আসেন, উনি 2016 ইংরেজিতে যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন এই আসামকে কংগ্রেস করাপশন করতে করতে একদম জর্জরিত করে পুরো আসামকে বরবাদ করে রেখে গিয়েছিল। সেখান থেকে উনি আসামকে, যদি এই সময় সানোয়াল মহাশয় যদি আসামের মুখ্যমন্ত্রী হতেন না, আজকের দিনে আসাম হয়তো এত ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যেতে পারতো না। কারণ আসাম একটি সংকটের মুখে ছিল, সেখান থেকে উনি আসামকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে 5 বছর উনি যেভাবে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তাই উনাকেও আমি অসংখ্য ধন্যবাদ। আর পরে আমাদের এই আসামের বর্তমান চিফ মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি বর্তমান কার্যকাল চালিয়ে যাচ্ছেন। ওনার কার্যকালে আপনি দেখবেন, আপনার কিন্তু প্রশ্ন সেটা নয়, আপনার প্রশ্ন ছিল যে কে ভালো, ঠিক আছে, ভালো কে মন্দ কে সেটাও আমি বলবো। হেমন্ত বিশ্ব শর্মার কার্যকালে দেখবেন আপনি, যে কিছুদিন পূর্বে যে চাকরি যেগুলা হয়েছে, যে অ্যাপার্টমেন্ট যেগুলা পেয়েছেন ওনারা, বর্তমানে 1.5 লক্ষের উপরে বিনা পয়সায়, সেটা আসামের জন্য একটি রেকর্ড। আপনারা বলতে পারবেন আজকে যারা চাকরি পেয়েছে, ওনাদের ঘরের উপরে তেরপাল দিয়ে ওনাদের টিনের বেড়া, আমি দেখেছি অনেক গরিব ঘরের ছেলেমেয়েরা বিনা পয়সায় চাকরি পেয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই চাকরি পেয়েছে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের। উনি যে 1.5 লক্ষের উপরে আসামে যে চাকরি দিয়েছেন, যাদের একটি টাকা খরচ হয়নি, কাউকে ঘুষ দিতে হয়নি, বিনা পয়সায় চাকরি পেয়েছেন, সেটা ছিল আসামের মধ্যে, গোটা ভারতবর্ষের মধ্যে ওনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং সবচেয়ে বড় রেকর্ড উনি করেছেন। তাই উনাকে অসংখ্য ধন্যবাদ। ওনারা দুজন মুখ্যমন্ত্রী সুন্দরভাবে নিজের জায়গা থেকে ওনারা সুন্দরভাবে আসামকে এগিয়ে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন। তাই এখানে খেয়ে ভালো খেয়ে মন্দ সেটা আমার বলার কথা নয়। আমি ওনাদের যে উন্নয়ন যেগুলা করেছেন, ওনারা খুব সুন্দরভাবে আসামে নিয়ে কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে। তো নেক্সট প্রশ্ন আমি একটি আপনার কাছ থেকে, সমাজে আমরা শুনতে পাই অনেকে অনেক কথা বলেন যে বর্তমানে এসআর
সংকট চলছে আমাদের আসামে। এসআর হচ্ছে, এই এসআর এ অনেক মানুষের নামে নোটিশ আসতে দেখা যাচ্ছে। তো এই নোটিশের মধ্যে কমপ্লেন করেছে কিছু আরএসএস বা বজরং দলের ছেলেরা। তো সমাজে আমরা শুনতে পাচ্ছি এইভাবে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? যার জানা নেই, তো অন্য এক জায়গা থেকে আমার বিষয়ে কমপ্লেন করে দিল, আর সেই বিষয়টি দৃষ্টিতে নিয়ে আবার নোটিশও পাঠিয়ে দেওয়া হলো, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সে বিষয়ে আমি আপনার সামনে দুটা কথা বলবো। সেটা তো কংগ্রেসে করতে পারতো। যদি আপনি বলেন কোন বিজেপির লোক করেছে, কংগ্রেস কেন করেনি? হ্যাঁ, তবে সংবিধানের 1950 অ্যাক্টে জনপ্রতিনিধিত্ব যে অ্যাক্ট 1950 সেটাতে এখানে লেখা আছে যে তুমি তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে যে কেউ যে কার উপরে কমপ্লেন করতে পারে। যদি আজকে কংগ্রেস বলে যে সেটা বিজেপির লোক করেছে, তো তোমরা কেন করোনি কংগ্রেসের লোকের উপরে, বিজেপির লোকের উপরে? তবে এটা আপনাকে আমাকে সংবিধান অধিকার দিয়েছে। আমি আজকে সেটা আমিও তো অনেক ডরের মধ্যে ছিলাম, কারণ রাজনীতিতে অনেক গ্রাস থাকে। যেদিনই নোটিশ এসেছে আমি জলদি বিএলওকে ফোন করেছি যে আমার নামে কই নোটিশ এসেছে কি, কারণ আমারও নাম একজনে কাটার জন্য আবেদন করতে পারে। তার জন্য এগুলা যদি নোটিশগুলা আজকে, এটা সংবিধান আমাকে এই সুযোগ দিয়েছে, আমি এটার ফায়দা নিয়েছি। তোমাকে তো সেম সুযোগ দিয়েছে, তুমিও ভারতবর্ষের নাগরিক, তুমি কেন করনি? তুমিও তো সুযোগ নেওয়ার ছিল। এর জন্য একজনের আমার যদি তোমার উপরে সন্দেহ হয়, ডাউট হয়, আমি 100 বার তোমার উপরে 7 নম্বর ফর্ম ক্লেম অবজেকশন দিতে পারবো। সেগুলা নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন এবং প্রশাসন। ওনারা যাচাই করবে যে কমপ্লেনটা সঠিক না বেঠিক। যদি আপনার সঠিক হয় তো আপনার উপরে ব্যবস্থা নেওয়া হবে, যদি সঠিক হয় না এই কমপ্লেনটা ক্যান্সেল হয়ে যাবে। সেটা নিয়ে এত চিন্তার বিষয় নেই, এটা নিষ্পত্তি হয়ে যাবে। যে প্রসেস চলছে 2 তারিখ পর্যন্ত, সম্ভবত ফেব্রুয়ারি 2 তারিখের ভিতরে এটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। তো আরেকটা বিষয় জানতে চাই মধ্য দিয়ে, যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি বা দেখতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসআর নিয়ে বলছেন যে শুধুমাত্র আমরা সংখ্যালঘু মুসলমানদেরকে দিয়েছি নোটিশ, বা মিয়া মুসলমানদেরকে দিয়েছি, তাদেরকে আমরা একটু মানে হয়রানি করার জন্য, বা আমি নির্দেশ দিয়েছি ছেলে পেলেদেরকে তোমরা কমপ্লেন করো, সেই বিষয়ে আপনি কি বলবেন? উনি দেখেন, উনি ওনার প্ল্যাটফর্ম থেকে বলছেন, সেটা কোন কারণে বলছেন? উনি মিডিয়া ওনাকে প্রশ্ন করেছেন, আপনারা দেখেছেন উনি কিভাবে উত্তর দিয়েছেন। তাই আমি সেটা নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। উনি ওনার জায়গা থেকে বলছেন, উনি ওনার জবাবও দিয়েছেন। ধন্যবাদ। আপনার এলাকা থেকে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি, বা আমরা গত নির্বাচনে দেখতে পেরেছি, যেহেতু আমরা আপনার প্রতিবেশী গ্রামের মানুষ, আমরা দেখতে পেরেছি বা অনেকেই বলতে শুনেছি যে আপনি অনেক পুরানো একজন কর্মী বা রাজনৈতিকবিদ হওয়া সত্ত্বেও গত পঞ্চায়েত নির্বাচনে আপনি একজন প্রতিনিধি, এপি প্রতিনিধিকে আপনি তার হয়ে কাজ করেছেন, কিন্তু আপনি তাকে বিজয় করতে পারেননি। তো নতুন একজন অন্য একজনের পেপারে কাজ করেছেন, তিনি বিজয় ছিনিয়ে নিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, নির্বাচন হার জিত হয়। নির্বাচনে যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা করুন, আমি প্রতিদ্বন্দ্বিতা করি, একজনের হার হবে, একজন জিতবে। আর বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনগুলা এগুলা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থাকে, যে আমি আজকে আমাদের গোষ্ঠী এই ওনাকে সমর্থন করব, ওর গোষ্ঠী ওনাকে সমর্থন করব, এরকম ভাবে একটি দ্বন্দ্ব থাকে পঞ্চায়েত নির্বাচন। এগুলাকে গরুয়া নির্বাচন বলা হয়। তাই পঞ্চায়েত নির্বাচনে আমরা একজন ক্যান্ডিডেট দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি থেকে, সামান্য ভোটে আমরা হেরেছি, এবং কোথায় আমাদের ভুল হয়েছে পর্যালোচনা করেছি। আগামী দিনে যদি আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, সেটাকে আমরা সুন্দর করে নিষ্পত্তি করব, এবং যেখানে আমাদের ভুল ছিল সেটা আমরা সংশোধন করে আবার প্রতিদ্বন্দ্বিতা করব। আর এই লোকাল বডির নির্বাচনগুলো, এগুলা একজন তো হারবে, একজন জিতবে, তার জন্য এটা বিশেষ কোনো ফ্যাক্টর নয়। আর এখন যিনি আমাদের এপি হয়েছেন আমাদের জিপিতে, ওনাকেও শুভেচ্ছা।
উনি সুন্দরভাবে আগামী দিনে যাতে কাজ চালিয়ে যান, আমার সহযোগিতা এবং সমবেদনা ওনার প্রতি রইল। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি খেলার মাঠে হার জিত থাকবেই, কিন্তু হিংসা বিদ্বেষ মনে নিয়ে আমরা বাস করা ঠিক নয়। হার জিত শেষ, খেলা শেষ তো আমরা আবার এক উদার মনের মানুষ। আমরা বুঝতে পারলাম হায়দর আলী ভাইকে, তিনার কথা থেকে বুঝতে পারলাম। আমাদের সামনে যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আপনার মনে যে কোন কোন দলে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবা, বিজেপি না কংগ্রেস না অন্য কোনো দলে নিযুক্তি করবা, এই বিষয়ে আপনি কিতা কইতেছেন? ঠিক আছে, আমি সময় সংকল্প সর্বশেষ দিকে আমি বলতে চাই, দেখুন আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আসামে 2026-এ যে নির্বাচন হবে আগামী এপ্রিলে, এই নির্বাচনে আসামের মধ্যে সর্ববৃহৎ এবং সম্পূর্ণ মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, এতে কোনো সন্দেহ নাই। আবার দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত বিশ্ব শর্মা। তৃতীয়বারের জন্য আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং তৃতীয়বারের জন্য আমাদের পাতারকান্দি সমষ্টিতে আমাদের মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল তথা বর্তমান আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী, উনি আবারও এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন, সেটা আমাদের কোনো সন্দেহ নাই। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনগুলা বুথ স্তরে আমরা খুব মজবুত, আমরা বর্তমান রেডি অবস্থায় আছি, আমরা পুরা পজিশনে আছি। ভোট আসবে, ভোট আসতে আসতে আমাদের যে ছোট ছোট যেগুলা সমস্যা রয়েছে আমরা সব সমাধান করে ফেলবো এবং আমরা এখান থেকে আমি আশা করছি এইবার ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের সংখ্যালঘু এলাকার এবং মাইনরিটি, আমরা সংখ্যালঘু এলাকাতে আমরা বিভিন্ন কাজ করছি, সংখ্যালঘু এলাকা থেকে বিপুল পরিমাণে ভোট মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের পক্ষে যাবে, ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে এবং পাতারকান্দি থেকে বিপুল ভোটে উনি তৃতীয়বারের জন্য বিধায়ক হবেন এবং আশা রাখি আগামী যে আসামের সরকার হবে সেই সরকারে উনি আবারও ক্যাবিনেট মন্ত্রী হবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা প্রোগ্রাম সমাপ্তর দিকে এগিয়ে যাচ্ছি। তো সর্বশেষ কথা আপনাদেরকে বলবো, ভাইকে আমরা প্রশ্ন করেছি, উনিও প্রশ্নের উত্তর দিয়েছেন। তো উনি সঠিক উত্তর দিলেন নাকি ভুল উত্তর দিলেন, এটা বিবেচনা আপনারা করবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। আর আমরা এখানে নিরপেক্ষ, আমরা যদি বলি উনি সঠিক আনসার দিয়েছেন তাহলেও আমাদের ভুল হবে, আর যদি বলি উনি ভুল আনসার দিয়েছেন তাও ভুল হবে। এর জন্য এটা বিবেচনা করার মালিক হলেন আপনারা জনগণ যেটি মনে করবেন সেটি হবে। আর আরো যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ভাইকে অন্য একদিন আনার চেষ্টা করব আমাদের স্টুডিওতে। আর আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে ওনার মূল্যবান সময় নষ্ট করেছেন বিদায় আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আর আমি ভাইয়ের কাছ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে 2-4টি কথা বলার জন্য অনুরোধ করব। তো আজকের এই প্রোগ্রাম ওনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং ওনারা আমাকে প্রশ্ন করেছেন। আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর যতটুকু পারি আমার সদ্য জ্ঞান মতে আমি কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও ওনাদের এই সিস্টেমকে ওনারা যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা সবাই ওনাদেরকে সাপোর্ট করবেন এবং ওনাদের যে কোন ওনাদের চ্যানেল আছে চ্যানেলটিকে আপনারাও এগিয়ে নিয়ে যাবেন, যাতে এই ব্রডকাস্টে ওনারাও একদিন বড় বড় ইউটিউবারের মতো সুন্দর একটি ব্রডকাস্ট চ্যানেল খুলে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটা আমি আমার পক্ষ থেকে আশা রাখছি। এবং আজকের অনুষ্ঠান আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আর এতদূর পর্যন্ত আপনারা কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আর দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।